বাংলাদেশে প্রতিদিন ১৯ জন মানুষের জীবন কেড়ে নিচ্ছে। আর যদি ডিটেকশনের কথা বলি, পুরো বিশ্বে প্রতি ১৪ সেকেন্ডে নতুন করে একজন মানুষ ব্রেস্ট ক্যান্সারের রোগী হিসেবে শনাক্ত হচ্ছে। অনেক পেশেন্ট আসেন যাদের স্টেজ 4-এ আসে। স্টেজ 4 মানে দূরবর্তী কোনো অঙ্গে ছড়িয়ে পড়লে, যেমন ফুসফুস, লিভার, বোনস, ইভেন ব্রেনে চলে যায়। প্রথমেই হচ্ছে চাকা, দ্বিতীয় হচ্ছে স্কিনটা কুঁচকিয়ে যাওয়া, নিপল বা স্তনাগ্র ভিতরে ঢুকে যাওয়া, আরও যখন বাড়তে থাকে তখন স্কিনের উপরে আলসারেশন হয়ে যাওয়া, এবং আর্মপিটে আরেকটা পিণ্ড এসে যেতে পারে। এই ক্যান্সারে প্রতি বছরে প্রায় ৬ থেকে ৭ হাজার লোক মারা যায়। সো এটা থেকে আপনি কিন্তু ইউ ক্যান অ্যাসেস দি ম্যাগনিটিউড অফ দিস প্রবলেম ইন দিস পুয়ার কান্ট্রি। উদ্দেশ্য হবে how to detect it early and how to treat them in a state when these are curable. অর্থাৎ আর্লি ডিটেক্ট করলে আমরা এটাকে কিওর করতে পারি। আপনি যে মৃত্যুর কথাটা বললেন, এই মৃত্যু থেকে আমি আমার পেশেন্টকে বাঁচাতে পারি। আমরা বলি যে আয়নার সামনে গোসলের সময়ে হাতে সাবান নিয়ে তার ব্রেস্টে বিভিন্ন সাইডে সে প্রথমে সেন্টার থেকে পেরিফেরি, তারপরে সেন্টার থেকে অ্যাক্সিলার দিকে বা উপরের দিকে বিভিন্ন সাইডে রেডিয়ালি এবং সারকামফারেন্সিয়ালি দুইভাবে সে তার ফিঙ্গার এরিয়ে দিয়ে পালপেট করবে। মোটামুটি ব্রেস্ট ক্যান্সার রিলেটেড সব ট্রিটমেন্ট এখন বাংলাদেশে আছে। এটা কিন্তু একসময় ছিল না। আপনারা দয়া করে মানে ঝাড়ফুঁক বা ওঝা বা কবিরাজ বা হোমিওপ্যাথিক এই টাইপের চিকিৎসাতে কোনো সময়ই এটা ভালো হবে না। ব্রেস্ট ক্যান্সার, যেই টপিকটা নিয়ে আমরা আসলে কথা বলতে খুবই অপছন্দ করি, সেই টপিকটাই বাংলাদেশে প্রতিদিন ১৯ জন মানুষের জীবন কেড়ে নিচ্ছে। আর যদি ডিটেকশনের কথা বলি, পুরো বিশ্বে প্রতি ১৪ সেকেন্ডে নতুন করে একজন মানুষ ব্রেস্ট ক্যান্সারের রোগী হিসেবে শনাক্ত হচ্ছে, এবং বাংলাদেশে প্রতিদিন প্রায় ৩৫ জন মানুষ নতুন করে এই রোগে আক্রান্ত হচ্ছে বা শনাক্ত হচ্ছে। বাট আসলে ব্রেস্ট ক্যান্সার নিয়ে কথা বলতে গেলে কিন্তু সবসময়ই ব্রেস্ট ক্যান্সারকে মৃত্যুর সাথে লিঙ্ক করার কোনো প্রয়োজন নেই, যদি আমরা জাস্ট একটা কাজ করতে পারি। আমরা সবাই যদি ব্রেস্ট ক্যান্সার নিয়ে সচেতন হই এবং আর্লি ডিটেকশনকে প্রমোট করতে পারি, অর্থাৎ যদি আমরা এই ক্যান্সারের খুব তাড়াতাড়ি একটা স্টেজে, আর্লি একটা স্টেজে শনাক্ত করতে পারি বা জানতে পারি যে there is a cancer patient maybe in our family, maybe ourselves or anyone around us, এবং সেটা নিয়েই কিন্তু এমজেআর ফ্ল্যাগশিপ ব্র্যান্ড ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিন কাজ করে যাচ্ছে বছরের পর বছর ধরে, যারই একটা ইনিশিয়েটিভ হিসেবে আজকে আমরা এই সেটে বসে আছি, এই শোটা করছি, যার নাম ব্রেস্ট ক্যান্সার অ্যান্ড বিয়ন্ড। এই শোটায় সহযোগিতায় অফকোর্স থাকছে দ্য ডেইলি স্টার, এবং আমরা কিন্তু প্রত্যেকটা এপিসোডে ব্রেস্ট ক্যান্সার রিলেটেড এই ইকোসিস্টেমের বিভিন্ন রকমের এক্সপার্টদের সাথে কথা বলবো। আমরা কথা বলবো ডক্টরের সাথে, আমরা কথা বলবো একজন নিউট্রিশনিস্টের সাথে, যিনি আমাদেরকে সাজেস্ট করবেন যে কীভাবে আসলে কেমন রকমের খাবার বা লাইফস্টাইলের মাধ্যমে একজন ব্রেস্ট ক্যান্সার রোগীর জার্নিটা স্মুথ হতে পারে। উইল টক অ্যাবাউট দ্য মেন্টাল অ্যাসপেক্ট অফ ইট। উই উইল কভার ইচ অ্যান্ড এভরি অ্যাসপেক্ট অফ গোয়িং থ্রু দ্য জার্নি অফ ব্রেস্ট ক্যান্সার, এবং সেটারই একটা অংশ হিসেবে আজকে আমরা কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মোফাজ্জল হোসেন, হু ইজ দ্য চিফ কনসালটেন্ট ইন মেডিকেল অনকোলজি ফর বিআরবি হসপিটালস লিমিটেড। চলুন শুরু করা যাক আমাদের আজকের এপিসোড, যেখানে আমরা বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট এক্সপিরিয়েন্স ডক্টরের কাছ থেকে জানতে পারবো ব্রেস্ট ক্যান্সার নিয়ে, আর্লি ডিটেকশন নিয়ে, আর্লি সিমটমস নিয়ে, এবং কিভাবে আমাদের এই জার্নিটা আমরা একজন প্রফেশনালের হেল্প নিয়ে খুব সুন্দরভাবে স্মুথলি সেল করতে পারি সেটা নিয়ে। ডাবল প্রোটেকশন যুক্ত স্যানিটারি ন্যাপকিন অনন্যা এর এডিএল ও এয়ারলাইট পেপার লিক হতে দেয় না, রাখে শুষ্ক। ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিন, নো কিন্তু। স্যার, ওয়েলকাম টু দ্য শো। এবং আপনার এক্সপিরিয়েন্স থেকে, আপনার নলেজ থেকে আজকে আমরা অনেক কিছু বের করে আনার চেষ্টা করব ফর অল দ্য পিপল। উইল ট্রাই টু নো মোর অ্যাবাউট দ্য টপিক অফ ব্রেস্ট ক্যান্সার, ক্যান্সার্স ইন জেনারেল, এবং কীভাবে আসলে তার জার্নিটা আমরা একটু সহজ করতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর আস্কিং মি টু বি ইন দিস শো। থ্যাংক ইউ সো মাচ স্যার। প্রথমেই আপনার কাছে জানতে চাবো যে অফকোর্স ব্রেস্ট ক্যান্সার ইজ এ টাইপ অফ ক্যান্সার। বাংলাদেশে আসলে আস্তে আস্তে হয়তো বা আমরা এ সম্পর্কে আরও বেশি শিখছি, জানতে পারছি, অ্যাওয়ারনেসটা বাড়ছে। বাট তারপরও যদি আমরা কিছু স্ট্যাটিস্টিক্সের দিকে তাকাই, যে বাংলাদেশে কোন ধরনের ক্যান্সার সবচেয়ে বেশি কমন, এবং ব্রেস্ট ক্যান্সারের পার্সেন্টেজটা বা নাম্বারসগুলো নিয়ে যদি আমাদেরকে আপনি কিছু জানান। আমরা যদি আমাদের গ্লোবোক্যান একটা ডেটাবেজ আছে, সেখানে বলা হয় প্রতি বছর বাংলাদেশে 1,67,000 মতো নতুন ক্যান্সারে রোগী ডিটেক্ট হয়, আর প্রায় 1,10,000 মতো মৃত্যুবরণ করে। এর মধ্যে ব্রেস্ট ক্যান্সারের স্থান হচ্ছে ফোর্থ বা থার্ড। কেন? প্রথম হচ্ছে ইসোফেজিয়াল ক্যান্সার, খাদ্যনালীর ক্যান্সার, তারপরে মুখগহ্বরের ক্যান্সার, দেন
ফুসফুস ক্যান্সার অ্যান্ড ব্রেস্ট ক্যান্সার। তো সেদিক দিয়ে চিন্তা করলে ব্রেস্ট ক্যান্সারে প্রতি বছরে আমাদের দেশে অ্যাবাউট 13,000 মতো নিউলি ডিটেক্টেড ব্রেস্ট ক্যান্সার পেশেন্ট আমরা পাই। আমাদের ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স নাই, যেটাকে আমরা সেন্ট্রাল ক্যান্সার রেজিস্ট্রি বলি, সেটা আমাদের নাই। আমরা চেষ্টা করেছিলাম ওটা করার, বাট দেয়ার আর সার্টেন লিমিটেশনস। আর এই ক্যান্সারে প্রতি বছরে প্রায় 6 থেকে 7,000 লোক মারা যায়। সো এটা থেকে আপনি কিন্তু ইউ ক্যান অ্যাসেস দি ম্যাগনিটিউড অফ দিস প্রবলেম ইন দিস পুয়ার কান্ট্রি। তাহলে আমাদের উদ্দেশ্য হবে হাউ টু ডিটেক্ট ইট আর্লি অ্যান্ড হাউ টু ট্রিট দেম ইন এ স্টেট হোয়েন দিজ আর কিউরেবল। অর্থাৎ আর্লি ডিটেক্ট করলে আমরা এটাকে কিওর করতে পারি। আপনি যে মৃত্যুর কথাটা বললেন, এই মৃত্যু থেকে আমি আমার পেশেন্টকে বাঁচাতে পারি। তো সেই জন্যেই আমরা গুরুত্ব দেই আর্লি ডিটেকশনের উপরে, স্ক্রিনিংয়ের উপরে। মানুষকে অ্যাওয়্যার করার জন্যে, মানুষকে সজাগ করার জন্যে বিভিন্ন প্রোগ্রাম করে থাকি, যেমন আপনার সাথে এখন আমি করছি। এছাড়াও অন্যান্য প্রোগ্রাম হয়ে থাকে, টিভি শোজ, তারপরে পেপারে লেখা হয়ে থাকে। বিভিন্নভাবে আমরা এটা চেষ্টা করি মানুষের দোরগোড়ায় এই তথ্যগুলি পৌঁছে দেওয়ার জন্যে, সো দ্যাট দে বিকাম মোর অ্যাওয়্যার অফ দি ব্রেস্ট ক্যান্সার। কীভাবে এটা লক্ষণ প্রকাশ পায়, কীভাবে এটাকে আর্লি ডিটেক্ট করা যায়, কীভাবে ট্রিটমেন্ট করা হয়, অ্যান্ড হাউ টু বি কিওর্ড অফ দি ব্রেস্ট ক্যান্সার। আর ফাইনালি হচ্ছে যে আমার ক্যান্সার নেই, কিন্তু আমি ঝুঁকিতে আছি কিনা, ঝুঁকিতে থাকলে আমি কখন এই রোগ আর্লি ডিটেক্ট করার জন্যে স্ক্রিনিংটা শুরু করব। এইসব ব্যাপারে আমরা মানুষকে সচেতন করার চেষ্টা করছি। যেহেতু আমরা আর্লি ডিটেকশনের কথা বলছিলাম, আমি প্রথমেই সেই বিষয়ে জানতে চাবো যে আপনার কাছে যখন পেশেন্টরা আসে, বা ইউজুয়ালি যখন একজন পেশেন্ট ব্রেস্ট ক্যান্সার নিয়ে আসে, তারা কোন স্টেজে থাকে এবং তারা আসলে কিভাবে বুঝতে পারে প্রথম, বা টের পায় যে সে হয়তো বা ব্রেস্ট ক্যান্সারের একজন পেশেন্ট হতে পারে, বা হোয়াট আর দ্য সিমটমস দ্যাট দে গো থ্রু, যেটার কারণে সে হয়তো বা একজন ডক্টরের কাছে আছে? ইউজুয়ালি আমাদের পেশেন্টরা 10 to 15% অফ দি পেশেন্টস কাম টু আস ইন আর্লি স্টেজ। যারা একটু সচেতন, একটু শিক্ষিত, একটু সমাজের একটু হায়ার স্ট্যাটাসে আছেন, তারা এর ব্যাপারে মোটামুটি সজাগ। তারা নিজের স্তনে কোথাও কোনো পিণ্ড দেখা দিলে, চাকা দেখা দিলে, গোটা দেখা দিলে তখনই আমাদের কাছে ছুটে আসেন। এবং সেটা সাধারণত ইয়াং পেশেন্টরা না। আমরা বলি যে বিফোর 35 ইয়ার্স ব্রেস্ট ক্যান্সার ইজ রেয়ার, বাট আনফর্চুনেটলি উই হ্যাভ পেশেন্টস in the age group of 18 to 25. So no age is immune. Being a lady, being a woman is the first risk factor. But it doesn't mean that only the women suffer from breast cancer. Even the male are there, but the ratio is 1:99. That means out of 100 breast cancer patients, 1 is male, 99 is female. So their risk is 99 times higher than the male people. নাম্বার ওয়ান, অ্যান্ড দি রিস্ক ইনক্রিজেস উইথ এজ। সেই জন্যে আমরা বলি যত বয়স যাবে তার রিস্কটা যেহেতু বাড়ছে, কাজেই আফটার 35 ইয়ার্স রিস্ক অনেক বাড়তে থাকে। যদিও বলা হয় যে মিন এজ ব্রেস্ট ক্যান্সারের 45 থেকে 55, বাট আমাদের অভিজ্ঞতা এবং আমাদের স্ট্যাটিস্টিক্সে বলে যে আমাদের দেশের জন্য 35 to 45 মধ্যে অনেক ব্রেস্ট ক্যান্সার ধরা পড়ে। কাজেই এই যে স্ক্রিনিংয়ের কথা বললেন, পেশেন্ট যখন দেখে যে তার বুকে চাকা আছে, তখন তো সে ডাক্তারের কাছে যাবে। আইদার অ্যান এক্সপার্ট নার্স অর এ মেডিকেল পার্সোনাল উইল এক্সামিন হার। তারপরে যদি ওটা সন্দেহজনক কিছু হয়, শি উইল বি সাবজেক্টেড টু সাম ইনভেস্টিগেশনস, যেমন ম্যামোগ্রাম, আল্ট্রাসোনোগ্রাম। এবং সেখানে যদি আমাদের ইন্ডিকেট করে যে দ্যার ইজ সাসপিশিয়াস লিশন, তখন আমরা সেটাকে কনফার্ম করার জন্যে আমরা অন্য পরীক্ষা করি, যেমন ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি বা এফএনএসসি বলা হয়, অথবা কোর বায়োপসি। এফএনএসসি আগে করা হতো, বাট ইট হ্যাজ ইটস লিমিটেশন। 5 to 10% রিস্ক থাকে ফলস নেগেটিভ হওয়ার। কাজেই আমরা এখন প্রেফার করি কোর বায়োপসিটা, হুইচ ইজ 100% শিওর আইদার ইট ইজ ক্যান্সার অর ইট ইজ নন ক্যান্সারাস টিউমার। দেয়ার আর আদার টিউমার্স যেগুলি স্তনে আসতে পারে, বাট সবগুলি কিন্তু ক্যান্সার নয়। তো সেগুলিকে কনফার্মেশন বা এক্সক্লুশনের জন্য আমাদের ওই কোর বায়োপসিটা করতে হয়। তাই আমরা রিকমেন্ড করি যে 40 বছরের উপরে বয়স হলেই তার স্তন ক্যান্সারের স্ক্রিনিংয়ের মধ্যে ঢুকতে হবে তাকে। কিভাবে? সেই পদ্ধতিগুলি আছে। আর আপনি যখন বললেন যে সিমটম নিয়ে কী কী আসবে, প্রথমে হচ্ছে চাকা, দ্বিতীয় হচ্ছে স্কিনটা কুচকিয়ে যাওয়া, নিপল বা স্তনাগ্র ভিতরে ঢুকে যাওয়া, আরও যখন বাড়তে থাকে তখন স্কিনের উপরে আলসারেশন হয়ে যাওয়া, এবং আর্মপিটে আরেকটা পিণ্ড এসে যেতে পারে। বাট আনফর্চুনেটলি আমাদের দেশে অনেক পেশেন্ট আসেন যাদের
স্টেজ 4-এ আসি, স্টেজ 4 মানে দূরবর্তী কোনো অঙ্গে ছড়িয়ে পড়লে, যেমন ফুসফুস, লিভার, বোনস, ইভেন ব্রেনে চলে যায়, তখন আমাদের কাছে আসে। আর্লি স্টেজ আমি বলেছি 10-15% অনলি। মোস্ট অফ আওয়ার পেশেন্টস কাম টু আস ইন এ স্টেজ 3 or 2B। সো এটা কিন্তু খুবই একটু অ্যাডভান্সড। কাজেই আমরা এমফ্যাসিস দিই ওই যে আর্লি ডিটেকশন এবং তার জন্যে স্ক্রিনিংটা 40-র উপরে এবং আপ টু 74। এটা অনেকগুলি গাইডলাইন আছে, বিভিন্ন সোসাইটি আছে, তাদের গাইডলাইন আছে, আমেরিকান সোসাইটি আছে, ন্যাশনাল কম্প্রিহেন্সিভ ক্যান্সার নেটওয়ার্ক আছে, তারপরে আছে কানাডিয়ান গাইডলাইনগুলোর মধ্যে খুব যে তফাৎ আছে এরকম না, খুব যে ডিফারেন্স অফ ওপিনিয়ন আছে তা নয়। ইন জেনারেল আগে বলা হতো 50-র উপরে, বাট এখন দেখা যাচ্ছে যে 40-তেও হচ্ছে অনেক ব্রেস্ট ক্যান্সার। সো 40 অ্যান্ড অ্যাবাভ এটা করতে হবে। 35 থেকে 40 পর্যন্ত এটা আমরা রিকমেন্ড করি না। বাট ইফ সামওয়ান হ্যাজ এ ভেরি হাই রিস্ক বিং এ মেম্বার অফ দি ফ্যামিলি হোয়ার দের ইজ এ ব্রেস্ট ক্যান্সার, অথবা একটা জেনেটিক টার্ম আছে, আমরা বলি BRCA1, BRCA2, এই জিন যদি কোনো ফ্যামিলিতে থাকে তাদের রিস্ক অফ ব্রেস্ট ক্যান্সার অ্যান্ড ওভারিয়ান ক্যান্সার গোস ভেরি হাই। সো আমরা তাদেরকে আরও আর্লে করতে বলি। মে নট বি ম্যামোগ্রাম, বিকজ ম্যামোগ্রামের কিছু প্রবলেম আছে, যেমন রেডিয়েশন যায়, আর একটু অ্যাংজাইটি, প্লাস দি প্রসিজিওর ইটসেলফ ইজ সামটাইমস ট্রমাটিক, অনেক পেইন হয় বা হয়, সেই জন্যে আমরা এটাকে না করেও অ্যাটলিস্ট আল্ট্রাসাউন্ডও করতে পারি। কতদিন পর করবে? ইউজুয়াল গাইডলাইন রিকমেন্ডস 1 থেকে 2 বছর পর। তো আমি আমার পেশেন্টদেরকে বলি 1 বছরে আপনি আল্ট্রাসাউন্ড করেন, আর 1 বছরে আপনি ম্যামোগ্রাম করেন, তাহলে রেডিয়েশনটাও আপনার এক্সপোজার কম হলো, কিন্তু ডিটেকশনের কোনো কিছু মিস হলো না আর কি। বাট দি ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট মেথড ইজ, আমি বলি যে হাতি হোক আমার প্রথম হাতিয়ার। সো ইউ examine your own breast. If you find something suspicious, immediately go to a doctor. He will advise you to do something. আর স্ক্রিনিং কিন্তু নট ফর দি পারসন হু ইজ সাফারিং ফ্রম ব্রেস্ট ক্যান্সার, অথবা একটা ডিটেক্ট হয়েছে চাকা আছে। স্ক্রিনিং ইজ ফর ডিটেকশন অফ এ ক্যান্সার ইন এ হেলদি পারসন। একটা সুস্থ মানুষের মধ্যে ক্যান্সার আছে কিনা সেটা দেখার জন্য যে পদ্ধতি অবলম্বন করা হয় সেটাকে বলা হয় স্ক্রিনিং। ডাবল প্রোটেকশন যুক্ত স্যানিটারি ন্যাপকিন অনন্যা, এর এডিএল ও এয়ারলাইট পেপার লিক হতে দেয় না, রাখে শুষ্ক। ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিন, নো কিন্তু। স্যার অনেকগুলো ইন্টারেস্টিং এবং খুবই ইনসাইটফুল পয়েন্ট আসলে একেবারেই একসাথে বলে দিয়েছেন, এবং তার মধ্যে সবচেয়ে ইনসাইটফুল যেটা ছিল যে মাত্র 10 থেকে 15% টাইমসে আপনি আসলে আর্লি স্টেজের একটা পেশেন্ট পান। তার মানে কিন্তু প্রায় মোর দেন 80% পেশেন্ট, অর্থাৎ 80%-এরও বেশি পেশেন্ট আপনার কাছে এমন একটা সময় আসছেন যেখানে আসলে দে হ্যাভ গন থ্রু আ ফিউ স্টেজেস, মানে তারা 2B বা স্টেজ 3-তে আছেন, অর্থাৎ তারা অলরেডি বেশ খানিকটা সময় ধরেই ব্রেস্ট ক্যান্সারে সাফার করছেন এবং তারা জানেন না। রাইট। সো আমি ওই বিষয়ে জানতে চাই স্যার যে এই ধরনের পেশেন্ট যারা আসলে সবচেয়ে বেশি আপনি পাচ্ছেন, যারা অলরেডি স্টেজ 2 বা 3-তে আছে, তারা এমন কি সিমটমস হয়তো বা আগেই দেখেছিল যেটা তারা ইগনোর করে যায় বা যারা তারা খেয়াল করেনি, যেটা যদি সবাই জানতে পারে আজকে আপনার এই কনভারসেশনের থ্রুতে, তাহলে আসলে তাদের জন্য হেল্পফুল হবে যে এই ধরনের সিমটমস আমরা অনেক সময় দেখি কিন্তু ইগনোর করে যাই, যে কারণে আসলে দেরি হয়ে যায় ডক্টরের কাছে যেতে। আমি যেটা বললাম যে স্টেজ অ্যাডভান্স স্টেজে আসে, তার মধ্যে স্টেজ 4টা হচ্ছে ডিস্ট্যান্ট অর্গানে যখন ইনভলভ হয়, সেই জাতীয় পেশেন্ট কিন্তু খুব বেশি না, 15 থেকে 20%। সো ওখানে 10 থেকে 15%, এখানে 15 থেকে 20%, সব মিলে 30%। ইয়েস, 30-35% ম্যাক্সিমাম। বাকি 60-65% কিন্তু মোটামুটি স্টেজ 2 বা 3-তে আসে। তখন বেশিরভাগই আসে, এই যে বললাম যে স্টেজ 2 বা 3 কেন হলো, সে ইনিশিয়ালি যখন দেখেছে শি হ্যাজ গট এ লাম্প ইন দি ব্রেস্ট, সে আইদার এটা ইগনোর করেছে, দ্বিতীয় হচ্ছে একটা আমাদের দেশে একটা আছে, ট্যাবু আছে যে আমি ফিমেল, আমি কেমন করে একজন পুরুষ ডাক্তারের কাছে যাব। তৃতীয় হচ্ছে একটা চাকা হয়েছে, ঠিক আছে, লেট আস কনজিউম সাম হোমিওপ্যাথিক মেডিসিন। তৃতীয় হচ্ছে কবিরাজ ওষুধ, এবং ওনারা বলে দেয় ওই হোমিওপ্যাথিক ওষুধ যে প্রথমে কিন্তু একটু বড় হবে, বাট দ্যাট ইজ নট দি ইফেক্ট অফ দ্যাট হোমিওপ্যাথিক ড্রাগ, ইট ইজ দি ন্যাচারাল গ্রোথ অফ দি টিউমার, যেটা আস্তে আস্তে বড় হচ্ছে। সো পেশেন্টের তার পারসেপশন ছিল যে হোমিওপ্যাথিক ওষুধে আমার এটা প্রথমে বড় হবে, তারপরে আস্তে আস্তে ছোট হয়ে যাবে, কিন্তু আলটিমেটলি কি হয়, বড় হতে হতে একসময় দেখা যায় যে এখানে চাকাটা এত বড় হয়েছে যে স্কিন ইনভলভ করেছে, নিপলটা ডিস্ট্রয়েড হয়ে গেছে, এমনকি ইটস এ বিগ টিউমার লাইক এ কলিফ্লাওয়ার। এরকম পেশেন্ট আমরা পাই এই যুগে, 2024 সালেও আমাদের এটা ফেস করতে হয়। দিস ইজ বিকজ অফ ইগনোরেন্স
কিছু রিলিজিয়াস রং পারসেপশন আছে। তৃতীয় হচ্ছে যে অ্যাভেলেবিলিটি অফ ফ্যাসিলিটিস, আমাদের গ্রাম দেশে বা উপজেলা লেভেলে এইরকম এক্সপার্টাইজও এরকম নাই, ম্যামোগ্রামের ফ্যাসিলিটিসও নাই। এইসব কারণেই অ্যাকচুয়ালি আমাদের পেশেন্টরা অনেক দেরিতে আসে। দ্বিতীয় হচ্ছে অনেক পেশেন্ট কিন্তু অ্যাফোর্ডও করতে পারে না। আমরা একবার চেষ্টা করেছিলাম যে হেলথ ইন্স্যুরেন্স করার জন্যে কতগুলি রোগের জন্য, যেমন কিডনি ডিজিজ, ডায়াবেটিস, যাদের কিডনি ড্যামেজ হয়েছে ডায়াবেটিসে অথবা এমনিতেই কিডনি ড্যামেজ হয়েছে, ক্যান্সার, এসব পেশেন্টের জন্য যাতে করা যায়, হেলথ ইন্স্যুরেন্স করা যায়। আমরা বেশ কিছু কাজ এগিয়েছিলাম। কোভিড আসার পরে এটা আবার একটু আমরা পিছিয়ে গিয়েছি। হোপফুলি ইন ফিউচার উইল বি এবল টু গেট ব্যাক ইনটু দ্যাট এগেইন। আর এইসবগুলি যদি আমরা দূর করতে পারি তাহলে হয়তো, অ্যান্ড দি ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ইম্পর্টেন্স হচ্ছে টু মেক দেম অ্যাওয়্যার। আপনি খুব সুন্দর একটা লাইন বলেছেন স্যার, সেটা হচ্ছে হাতি হোক আমার প্রথম প্রথম হাতিয়ার। তো আসলে একজন নারী যে আসলে বাসায় তার প্রথম আসলে এই স্ক্রিনিংটা বলি বা নিজের মতো করে নিজের একটা সিমটম ডিটেকশন করতে চায় বা বাসায় আসলে প্রথম ডিসিশনটা নিতে চায়, সে আসলে কিভাবে সেটা করতে পারে? সেটা আমরা বলি যে আয়নার সামনে গোসলের সময়ে হাতে সাবান নিয়ে তার ব্রেস্টে বিভিন্ন সাইডে সে প্রথমে সেন্টার থেকে পেরিফেরি, তারপরে সেন্টার থেকে অ্যাক্সিলার দিকে বা উপরের দিকে বিভিন্ন সাইডে রেডিয়ালি এবং সারকামফারেন্সিয়ালি দুইভাবে সে তার ফিঙ্গার এরিয়ে দিয়ে পালপেট করবে। পালপেট করা মানে হচ্ছে স্পর্শ করে চাপ দিয়ে অনুভব করবে। এবং তখন যদি সে কোনো লক্ষ্য করে যে, প্রথমেই কিন্তু ইন্সপেকশন, ওই যে আয়নার সামনে দাঁড়িয়ে বললাম, প্রথমে লক্ষ্য করবে তার স্তন দুটা একরকম আছে কিনা, কোনো সাইজ বা আকৃতির কোনো পরিবর্তন হয়েছে কিনা, অ্যাসিমিট্রি বলি এটাকে আমরা, অথবা স্কিন চেঞ্জ হয়েছে কিনা, নিপলের চেঞ্জ হয়েছে কিনা, কোনো জায়গাতে একটা আনইউজুয়াল সোয়েলিং দেখা যাচ্ছে কিনা, তারপরে সে হাত দিয়ে চেক করবে। তখন যদি সে করে এবং সে যদি ডিটেক্ট করতে পারে যে তার একটা চাকা অনুভূতি হচ্ছে, তখনই কিন্তু সে ডাক্তারের কাছে যেয়ে এটা পরীক্ষা করিয়ে নিশ্চিত হতে পারে। আমরা ইউজুয়ালি বলি যে 2 মাসিকের মাঝামাঝি সময় এটা করলে ভালো হয়। এটা কিন্তু খুব সুন্দরভাবে আসলে স্যার ডিসক্রাইব করে দিলেন যে কিভাবে আপনি বাসা থেকেই প্রথম স্টেপটা নিতে পারেন, যে স্টেপটা নেওয়াটা খুবই ইম্পর্টেন্ট। এবং আপনি যদি আসলে যে কনসার্নগুলো উনি মেনশন করলেন তার যে কোনো একটি কনসার্নও দেখতে পান, তাহলে অবশ্যই আপনার উচিত হবে যে কোনো একটা হসপিটালে যাওয়া বা একজন ডক্টরের শরণাপন্ন হওয়া এবং আপনার নেক্সট প্রফেশনাল স্টেপগুলো কমপ্লিট করা। ডাবল প্রোটেকশন যুক্ত স্যানিটারি ন্যাপকিন অনন্যা, এর এডিএল ও এয়ারলেট পেপার লিক হতে দেয় না, রাখে শুষ্ক। ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিন, নো কিন্তু। যদি কেউ এরকম একটা সিমটম দেখতে পায়, তার যদি মনে হয় যে তার কোনো কিছু একটা আনইউজুয়াল লাগছে, তখন সে আসলে কোন ডিপার্টমেন্টে যাওয়া উচিত প্রথমত হসপিটালে, এবং কোন ধরনের ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া উচিত? যদি সে ঢাকার বাহিরে থাকে তাহলে আসলে তার জন্য ফ্যাসিলিটি কি হতে পারে? সো যদি আপনি একটা কমপ্লিট গাইডেন্স দিতে পারেন এই ব্যাপারে। রাইট, এটা খুবই পার্টিনেন্ট কোশ্চেন। আমরা ঢাকাতে যারা আছি তাদের জন্য তো কোনো অসুবিধা নাই। না। কেউ ইউজুয়ালি ইট ইজ দি বিজনেস অফ এ সার্জন অর এন অনকোলজিস্ট। রাইট, এটা কিন্তু গাইনোকোলজিস্টের কাছেও যায় অনেকে, যেহেতু ওই পুরুষের কাছে যেতে অনেকেই হেজিটেট করেন, কাজে গাইনোকোলজিস্টের কাছে গেলে কোনো অসুবিধা নেই। ফিমেল ডক্টরের কাছে যেতে পারেন। আর গ্রাম দেশের জন্যে আমাদের উপজেলা হেলথ কমপ্লেক্স আছে। এছাড়াও গ্রামে কিন্তু আজকাল স্বাস্থ্যকর্মী আছে, ফ্যামিলি প্ল্যানিংয়ের পরিবার পরিকল্পনা কর্মীরা কিন্তু দরজায় দরজায় ঘুরে বেড়ায়। তাদের মাধ্যমে কিন্তু চেক করতে পারে। কোনো কিছু সন্দেহজনক হলে তখন তারা এসে ওইখানে আল্ট্রাসাউন্ডের ব্যবস্থা আছে। আজকাল উপজেলা সব শহরেই মোটামুটি আল্ট্রাসাউন্ডের ব্যবস্থা আছে। তারপরে যদি ওখানে না হয় তখন জেলা শহর বা আশেপাশে মেডিকেল কলেজগুলি আছে, অনেকগুলি মেডিকেল কলেজ আছে। এখন তো বাংলাদেশে অনেক মেডিকেল কলেজে গেলে কিন্তু সেখানে পূর্ণাঙ্গ ব্যবস্থা রয়েছে। আল্ট্রাসোনোগ্রাম, ম্যামোগ্রাম, এফএনএসসি, কোর বায়োপসি সব কিছু হতে পারে। কাজেই একেবারে সব কিছুই কিন্তু দোরগোড়ায় পৌঁছানো সম্ভব হবে না, বাট এটা আস্তে আস্তে বিস্তৃতি লাভ করছে এই ফ্যাসিলিটিসগুলো। বাট ইট টেক্স টাইম, এটা ওভারনাইট হবে না। আমি এখন থেকে 20 বছর আগে বা 25 বছর আগে যখন আমি অনকোলজি শুরু করেছিলাম, তখন যে চেহারা ছিল বাংলাদেশের এই ক্যান্সার ডিটেক্ট করা এবং চিকিৎসার ব্যাপার, এখন আকাশ পাতাল তফাৎ। অনেক কিছু এখন বাংলাদেশেই মোটামুটি ব্রেস্ট ক্যান্সার রিলেটেড সব ট্রিটমেন্ট এখন বাংলাদেশে আছে। এটা কিন্তু একসময় ছিল না। আমরা হয়তো 50-60% করতে পারতাম, এখন 90-95% আমরা এখানেই করতে পারি। সো এগুলি বলতে হবে যে দিজ আর দি মানে কাইন্ড অফ ডেভেলপমেন্টস দ্যাট হ্যাভ টেকেন ওভার দি লাস্ট 2 decades। সো এই জিনিসগুলি আশাব্যঞ্জক। সেজন্য মানুষকে একটু সজাগ হলেই
তারা গ্রাম থেকে তো শহরে আসতে পারে, জেলা শহরে কিন্তু এখন সব জায়গাতেই মোটামুটি এইসব ফ্যাসিলিটিসগুলো আছে। কাজেই ওই যে চাকার কথা বললাম, যে সিমটমগুলি বললাম, আপনারা দয়া করে মানে ঝাড়ফুঁক বা ওঝা বা কবিরাজ বা হোমিওপ্যাথিক এই টাইপের চিকিৎসাতে কোনো সময়ই এটা ভালো হবে না, এটা জানতে হবে। এটা বুঝে তারপরে আপনাকে পদক্ষেপগুলো নিতে হবে, যেটা আমরা বললাম যে আলট্রাসোনোগ্রাফি, ম্যামোগ্রাম এগুলো করে এফএনএসি বা কোর বায়োপসি করে নিশ্চিত হতে হবে। আপনি যদি কিছু দেখেন, এটা আন্দাজ করে নেওয়ার কোনো সুযোগ নেই যে এটা ক্যান্সার না, এটা নর্মাল টিউমার। নো, আপনাকে নিশ্চিত হতে হবে, তারপরে আপনি ওয়েট করবেন। তাও যদি কিছু থাকে, ইউ হ্যাভ টু আন্ডারগো দি সেম প্রসেস আফটার এ সার্টেন পিরিয়ড, মেবি 3 to 6 months লেটার। ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিন এই ব্র্যান্ডটা কিন্তু আসলে প্রতি বছরই অনেক অনেক ইনিশিয়েটিভ নিয়ে থাকে, যাতে আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আসলে আর্লি স্ক্রিনিংয়ের যে সুযোগটা সেটা পান। এবং আপনি জাস্ট ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিনের যে কোনো একটা সোশ্যাল মিডিয়া পেজে গেলে কিন্তু এই বিষয়ে অনেক অনেক ইনফরমেশন পেয়ে যাবেন এবং অবশ্যই অবশ্যই অ্যাভেল করতে পারবেন এই রিলেটেড যে কোনো ফ্যাসিলিটি। এছাড়াও স্যার যেভাবে বললেন, আসলে বাংলাদেশের প্রান্তে প্রান্তে এখন উপজেলায় জেলায় জেলায় আসলে পৌঁছে গেছে এই রিলেটেড সকল সুবিধা। সো সেটাও কিন্তু আপনি অবশ্যই অবশ্যই অ্যাভেল করতেই পারেন। এবং স্যারের কাছে আমি আরেকটা জিনিস জানতে চাবো, সেটা হচ্ছে যে যখনই আমরা ক্যান্সার শুনি, আমরা এটাকে আসলে ডিরেক্টলি লিঙ্ক করি মৃত্যুর সাথে, যে ক্যান্সার হওয়া মানে মনে হয় আমি মারাই যাব, এরকম একটা ভয় নিয়ে আসলে সব ধরনের পেশেন্টরা বসে থাকে বা আপনার কাছে আসে। সো আপনি যদি একটা খুব সাকসেসফুল কেসের কথা আপনার এক্সপিরিয়েন্স থেকে বলেন, যে আর্লি ডিটেকশনের মাধ্যমে বা প্রপার ডিটেকশনের মাধ্যমে আসলে একজন তার ব্রেস্ট ক্যান্সারের জার্নিটা কিভাবে স্মুথ হয়েছিল বা আসলে সে রিকাভার করতে পেরেছিল আপনার সাথে কাজ করে। সো সেইটা যদি আপনি আমাদেরকে জানান এবং আমাদের দর্শকদের জন্য সেটা অনেক হোপফুল একটা এরকম অসংখ্য উদাহরণ আছে যারা নিজেরাই চেক করে প্রথমে ডিটেক্ট করেছে, তারপরে আমাদের কাছে এসছে। আমাদের কাছে আসার পরে আমরা ডায়াগনোসিস করে দেখেছি যে স্টেজ 1 বা 2-তে আছে। এমনকি তার ব্রেস্ট ফেলেও দেওয়া লাগেনি, ব্রেস্ট কনজার্ভিং সার্জারি বলি আমরা, সেরকম ট্রিটমেন্ট করে তারপরে কেমোথেরাপি দেওয়া হচ্ছে, রেডিওথেরাপি দেওয়া হচ্ছে, তারপরে এখন হয়তো হরমোন থেরাপি পাচ্ছে অথবা ফলো আপে আছে। 10 বছর 15 বছর হয়ে গেছে, এরকম রোগী অসংখ্য রোগী আছে। কাজেই আমরা সেই জন্যই গুরুত্ব দিই, আপনি যেটা বললেন যে আর্লি ডিটেকশনের ব্যাপার, আর্লি ডিটেকশনের মাধ্যমেই কেবল এটা সম্ভব। আমি একটা প্রোগ্রাম করলাম আমাদের বিআরবি হসপিটালে, যেখানে একজন ব্রেস্ট ক্যান্সার সার্ভাইভার, শি ইজ অ্যান ইয়াং লেডি, 35 to 36 years old, তার 2022 সালে ধরা পড়ে ব্রেস্ট ক্যান্সার। আমার এখানেই ট্রিটমেন্ট হয়, তারপর সার্জারিটা তার ব্রেস্ট ফেলাও লাগেনি, ব্রেস্ট রেখেই তার সার্জারি করা হয়েছে। উনি আজকে নিজে থেকে এসে আমাদের লেডি এমপ্লয়ীদের, সিস্টারদের সবাইকে তার জার্নিটা উনি ন্যারেট করলেন। বাট একটা জিনিস মনে রাখতে হবে যে প্রত্যেকটা ট্রিটমেন্টের কিছু কিছু অ্যাসপেক্ট আছে। একটা হচ্ছে এক্সপেন্ডিচার, দ্বিতীয় হচ্ছে কষ্ট, তৃতীয় হচ্ছে প্রপারলি আপনি পাচ্ছেন কিনা, চতুর্থ হচ্ছে যে আপনার ফ্যামিলি মেম্বার, ফ্রেন্ডস তারা আপনাকে সহানুভূতি জানাচ্ছে কিনা, সিম্প্যাথেটিক বিহেভিয়ার করছে কিনা, পঞ্চম হচ্ছে তার শি ইজ এ সার্ভিং লেডি, তার ইনস্টিটিউশন তাকে সাপোর্ট দিচ্ছে কিনা। এই জিনিসগুলি খুব ইম্পর্ট্যান্ট। এই সব ব্যাপারে আমাদের আরও কাজ করতে হবে, সোশ্যাল নেটওয়ার্কিং করতে হবে এবং মানুষকে অবহিত করতে হবে এবং সবাইকে এই ক্যান্সার পেশেন্টদেরকে তারা যাতে তাদের জার্নিটা স্মুথ করতে পারে, পেইনলেস করতে পারে, সেই জন্যেই তাদের সাথে সহযোগিতা করতে হবে সর্বোচ্চভাবে। তো এইগুলি খুব ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্টস অফ পেশেন্ট জার্নি। আমাদের অনেক পেশেন্ট আছে যেগুলি যারা এইভাবে এই প্রসেসের মাধ্যমে এসে সাকসেসফুলি দে আর লিডিং নর্মাল লাইফ। এরকম না যে ক্যান্সার চিকিৎসা হয়েছে ঘরে বসে আছে কোনো ইউজলেস একটা অথর্ব অবস্থায়। নো, দে আর ডুইং এভরিথিং। আমার পেশেন্ট আছে যিনি 2010 সালে চিকিৎসা করেছেন, শি ইজ এ ব্যাংকার, নাও শি ইজ হোল্ডিং দি রেসপন্সিবিলিটি অফ এ ব্রাঞ্চ, এবং উনি আমার বিভিন্ন প্রোগ্রামে আসেন। আমি নাম বলতে চাই না, নাম বলাটাও ঠিক না। সো দেয়ার আর লটস অফ এক্সাম্পলস যারা এরকম ভালো, এবং প্রত্যেকটা এক্সাম্পলই অনেক হোপফুল এক্সাম্পল, Yes. যেটা আসলে আমাদের দর্শকদের মধ্যে কেউ যদি আসলে ডিটেক্টেড হয়ে থাকেন ব্রেস্ট ক্যান্সারে, তার জন্য আসলে অনেক আশার বাণী হিসেবে কাজ করবে। এনকারেজিং। এবং আপনি সবসময়ই এই বিষয়ে অনেক অনেক প্রোগ্রামসে পার্টিসিপেট করেন, অনেক ইনিশিয়েটিভ নিয়ে থাকেন। সো আজকেও আমাদের এই ডিসকাশনে পার্টিসিপেট করার জন্য আপনাকে অনেক অনেক থ্যাঙ্কস। এবং আমাদের যেই ব্র্যান্ডটা আসলে এই ইনিশিয়েটিভটা নিয়েছে, ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিন, তার পক্ষ থেকে ছোট্ট একটা থ্যাঙ্কস বলার জন্য আমরা আপনাকে একটা গিফট প্রেজেন্ট করতে চাই আমাদের আজকের এপিসোডে। আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আর ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিনকেও ধন্যবাদ আমাকে এখানে আনার জন্য এবং তাদের এই উপহার দেওয়ার জন্য।
থ্যাংক ইউ স্যার। এবং আমি কিন্তু শেষ করার আগে আরও কয়েকটা জিনিস যেটা আসলে বলতে চাই। প্রথমত আজকের এই ডিসকাশনে আমরা কয়েকটা খুবই ইম্পর্ট্যান্ট পয়েন্ট আমাদের স্যারের কাছ থেকে জানতে পেরেছি। প্রথম ইম্পর্টেন্ট পয়েন্ট যে মাত্র 10-15% টাইমসে আর্লি ডিটেকশনটা হচ্ছে বাংলাদেশে। আমাদের সবার উচিত এমনভাবে অ্যাওয়ারনেসটা বাড়ানো, সবাইকে ব্রেস্ট ক্যান্সার সম্পর্কে জানানো, যাতে এই 10-15% যে নাম্বারটা আর্লি ডিটেকশনে সেটাকে আমরা আসলে কনভার্ট করতে পারি, যাতে 90% মানুষ 80% মানুষ আমরা আর্লি ডিটেকশনের মাধ্যমে তাদের জার্নিটাকে সোজা করতে পারি। এবং এটার জন্য কিন্তু একমাত্র একটা ব্যাপারই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সচেতনতা। এবং যেই সচেতনতার একটা পার্ট কিন্তু আপনি হতে পারেন। আপনি যখন এই ভিডিওটা দেখছেন, আপনি কিন্তু এটা আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিতে পারেন। এবং আপনি যখন এই ভিডিওটা আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিচ্ছেন, তখন কিন্তু আরও অনেক মানুষ জেনে যাচ্ছে ব্রেস্ট ক্যান্সার সম্পর্কে, এবং সেই 10-15%কে আপনিও পুশ করতে পারছেন 80%-এর দিকে, যাতে আসলে কোনো মানুষের প্রাণ না যায় ব্রেস্ট ক্যান্সারে। কারণ আর্লি ডিটেকশনের মাধ্যমে কিন্তু আসলে এটার মৃত্যু ঝুঁকিটা অনেকটুকুই কমিয়ে ফেলা যায়, নাম্বার 1। সেকেন্ড, আমি আপনাদের জন্য একটা গিফট রাখতে চাই, যে কমেন্ট সেকশনে আমাদেরকে জানাতে পারবেন যে আমাদের এক্সপার্ট প্রফেসর যে বললেন কিভাবে করে আর্লি ডিটেকশন করা সম্ভব, এবং কিভাবে বাসা থেকেই আপনি প্রথম পদক্ষেপটা নিতে পারেন, বা আপনার বাসার একজন পরিবারের সদস্য কিভাবে ব্রেস্ট ক্যান্সার ডিটেকশন রিলেটেড প্রথম পদক্ষেপটা বাসা থেকেই নিতে পারে, সেই প্রসেসটা সম্পর্কে আপনি যদি আপনার মতো করে লিখতে পারেন কমেন্ট সেকশনে, তাহলে সবচেয়ে সঠিক এবং সুন্দর অ্যান্সারটা যে দিবে তার জন্য থাকবে ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিনের পক্ষ থেকে একটা আকর্ষণীয় পুরস্কার। এবং তারপর আরেকটা কথা যেটা অবশ্যই মনে করে দিতে চাই, যেটা আসলে ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিন সবসময় বলে, সেটা হচ্ছে যে একটি চেক আপে দেরি নয় এবং ব্রেস্ট ক্যান্সারে আসবে বিজয়। অর্থাৎ এই বিজয় আসতে হলে কিন্তু এই চেক আপটা, আর্লি স্ক্রিনিংটা, প্রথম ডিটেকশনটাই সব কিছু, এবং সেটার জন্য আর কিছু দরকার নাই, দরকার আমাদের সবার সচেতনতা। যে কথাটাই আমরা বারবার বলছি, এবং যে কথাটা স্যারও আমাদেরকে এই এপিসোডে বারবার বলেছেন। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস এপিসোড। আমাদের এই শোতে, ব্রেস্ট ক্যান্সার অ্যান্ড বিয়ন্ড শোতে, কিন্তু আমাদের আরও অনেকগুলো এপিসোড থাকবে, যেখানে আমরা কথা বলবো একজন ব্রেস্ট ক্যান্সার পেশেন্টের নিউট্রিশন নিয়ে, তার মেন্টাল হেলথের জার্নি নিয়ে। আমরা কথা বলবো একজন সার্ভাইভারের সাথে। সো আপনাদের সবাইকে অনুরোধ করবো সবগুলো এপিসোড দেখার জন্য। এবং আপনি যদি একজন ব্রেস্ট ক্যান্সার পেশেন্ট হয়ে থাকেন, যে হয়তোবা আমাদের এই ভিডিওটা খুঁজে পেয়েছেন এবং এখন অনেক টেনশনে ছিলেন, আই এম শিওর আফটার লিসেনিং টু দি এক্সপার্ট প্রফেসর ইউ হ্যাভ ফাউন্ড এ লট অফ হোপ। কারণ ব্রেস্ট ক্যান্সার মানেই মৃত্যু না, অবশ্যই খুব সুন্দর চিকিৎসা এখন বাংলাদেশেই হচ্ছে। আর সবারই উচিত, যেই এইজের কথা স্যার বললেন, যে অফকোর্স আর্লি এইজে অতটা কেসেস আমরা দেখি না, কিন্তু যখনই 35-40 পার করে ফেলি, তারপর সবারই সচেতন হওয়া উচিত ব্রেস্ট ক্যান্সার নিয়ে, ডিটেকশন নিয়ে, আর্লি ডিটেকশন নিয়ে এবং স্ক্রিনিং নিয়ে। সেই পদক্ষেপগুলো আমরা নেই। আপনার সাথে দেখা হবে আরও একটা এপিসোডে। টিল দেন, গুড বাই অ্যান্ড গুড নাইট।